দেখুন, কে লুকিয়ে রেখেছে, কোথায় লুকিয়ে আছে সেটা তো পশ্চিমবঙ্গ পুলিশ পাগলের মতো খুঁজছে। এবং আমি আপনার ক্যামেরায় বলছি, সুমিত রায় গ্রেফতার হলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। সব জানে, যে জিনিস আমি জানি না, বিধায়করা জানে না, সাংসদরা জানে না, মমতা দিও জানে না, সেসব ও জানে। পুলিশ তাকে খুঁজছে, বেশি দিন পালিয়ে বাঁচা যাবে। আর এই সামান সামান খেলা, এই হাজিরা হাজিরা খেলার পরেও যদি অ্যারেস্ট না করতে পারে, সাধারণ বাংলার মানুষ কিন্তু তাহলে বলবে দিল্লিতে সেটিং হয়েছে, আর নইলে অভিষেক ব্যানার্জি যেহেতু তৃণমূলের নেতা, তার বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি হয়েছিল। নিশীথকে কিভাবে ষড়যন্ত্র করে বার করা হয়েছিল তার সাক্ষী আমি পুরোটা জানি। যেদিন আমাকে পারমিশন দেবে সব বলবে, আমার চোখের সামনে সেই ষড়যন্ত্র হয়েছে। কাজরি বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ। তাকে যখন একটা চ্যানেল জিজ্ঞেস করছেন আপনি কোন দল করেন, সেই দলের নাম বলতে লজ্জা পাচ্ছে। এটাও দেখা বাকি ছিল। মানুষ বলছে প্রথম প্রথম মজা নিচ্ছিলাম, এখন বাড়াবাড়ি। কোনো সভ্য সমাজে, কোনো গণতান্ত্রিক রাজনীতিতে দিন ছড়াছড়ির কোনো জায়গা হতে পারে না। ক্যামেরার সামনে বলছি, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, কারণ আমি 15 বছর এই দলটা করেছি। আজকে আমরাও তো দলটা করেছি। আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা কাউন্সিলর বা একটা বিধায়ক বা একটা জেলা পরিষদের নেতা, তার কার্যালয় বেডরুম থাকবে কেন? সেটা তো পাবলিক সার্ভিসের জায়গা। আর এটা তো একজন নয়, যে কটা কাউন্সিলরের জায়গা ঢোকা হচ্ছে, মানুষ ঢুকছে বা পুলিশ ঢুকছে, সেখানে পাওয়া যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও বলছি, সেখানে সামগ্রী পাওয়া যাচ্ছে, আর বিছানা, এসি আর এইসব জিনিস পাওয়া যাচ্ছে। হোয়াট ইজ দিস ননসেন্স? এই কারণগুলোর জন্যই তো আজকে এই অবস্থা। সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে যদিও বা ঋজু দত্ত জানেন না যে সুমিত রায় কোথায় রয়েছেন, কিন্তু ঋজুদার কাছে প্রশ্ন এটাই যে সুমিত রায়কে কি এবার লুকিয়ে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, কে লুকিয়ে রেখেছে, কোথায় লুকিয়ে আছে সেটা তো পশ্চিমবঙ্গ পুলিশ পাগলের মতো খুঁজছে। এবং আমি আপনার ক্যামেরায় বলছি, সুমিত রায় গ্রেফতার হলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। কেন? সব জানে, যে জিনিস আমি জানি না, বিধায়করা জানে না, সাংসদরা জানে না, মমতা দিও জানে না, সেসব ও জানে। কারণ ক্যামাক স্ট্রিট থেকে মানুষের সাথে যে অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, অপমান হয়েছে এবং যা যা দুর্নীতি হয়েছে, সবকিছুর হিসাব ওই একটা ব্যক্তির কাছেই আছে। সে কোথায় কেউ জানে না। আমার তো কলকাতা পুলিশ, আমার কাছে যেটুকু খবর আছে, কলকাতা পুলিশ মানে এসটিএফ পাগলের মতো খুঁজছে তাকে। সে কোথায় কেউ জানে না। কিন্তু যেভাবে পুলিশ তাকে খুঁজছে, বেশি দিন পালিয়ে বাঁচা যাবে। কি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির দেখানো পথে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটেছে? তার কারণ শান্তনু সিনহা বিশ্বাসকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। কেউ কেউ কোনো পুলিশ মুখ্যমন্ত্রীর সাথে থাকবেই, এটা স্বাভাবিক। কারণ শান্তনু সিনহা বিশ্বাস কালীঘাটের ওসি ছিলেন, পরে তিনি এসি হয়েছিলেন এবং তিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতাদির সাথে থাকতেন। তিনি যদি মমতাদির সাথে থাকার জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে সেটা তাকে আইনি ভাবে তার, কিন্তু তার বাসস্থান তো সেই জায়গায় হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি না, সেখানে তার বাসস্থান ছিল না। তো তিনি লুকিয়েছিলেন সেই জায়গায়। সেটা আমি জানি না, সেটা আমি কি করে জানি? তাকে তো আমি যা লাস্ট মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তিনি সারেন্ডার করেছিলেন যেদিন, তারপরে তিনি নাকি ঝাড়খণ্ডে লুকিয়েছিলেন কোথাও। আমি মিডিয়ার মাধ্যমে যা দেখেছি। এবার আমার কথা হচ্ছে যে একটা দল চলছে, সেই দলে সবাই রাজনীতি করছে। এবার রাজনীতির আড়ালে কেউ যদি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে, তাকে আইনের কাছে জবাব দিতে হবে এবং আইনের পথে চলবে, সাজা পেতে হবে। আজকে আপনি আমার কাছে আগেও বাইট নিতে এসছেন, সরকার পরিবর্তন হওয়ার পরে আজকেও এসছেন। আমাকে কি কেউ ডিম ছুটছে? কেউ কি আমার চোর স্লোগান দিচ্ছে? আমি তো এতবার দিল্লি যাতায়াত করে এলাম, আমাকে তো ফ্লাইটে কেউ চোর স্লোগান দেয়নি। উল্টে শিক্ষিত ভদ্রলোকেরা যারা ফ্লাইটে ট্রাভেল করে বিভিন্ন দেশের প্রান্ত থেকে, তারা আমার সাথে এসে কথা বলেছে। আমি ভাবছিলাম তারা হয়তো এসে কোনো বিদ্রুপ মন্তব্য করবে, না, কেউ তো করেনি। তো আমি তো নিঃস্বার্থে দল করেছি, নিঃস্বার্থে দল করেছি। তৃণমূলের টাকায় আমার সংসারও চলে না, আমি তোলাবাজি সিন্ডিকেটও করি। সেই জন্য আমি মন খুলে ইন্টারভিউও দিচ্ছি, চাকরিও করছি, কোনো অসুবিধা হচ্ছে না। যারা দল করতে গিয়ে, পার্টি করতে গিয়ে, পার্টির সিম্বলের আড়ালে বড় বড় অট্টালিকা করেছে, গাড়ি বাড়ি করেছে, গরিব মানুষের টাকা চুরি করেছে, তাদের এখন ফেস করতে হবে আইন। সুমিত রায় প্রসঙ্গে কিছু বলবেন আপনি? যে সুমিত রায় এই মুহূর্তে মানে
তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব অদ্ভুত একটা বিষয়। গত 3-4 দিন আগে যখন শালবনী থানার পুলিশ অফিসাররা টাওয়ার লোকেশন ট্রেস করে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলেন, তার আগে পর্যন্ত তার সেখানে টাওয়ার লোকেশন ছিল। তারপরে সুমিত রায় কোথায় তো গেল? আপনি কি বলতে চাইছেন, পুলিশ ঠিক কাজ করছে না? সে তো টাওয়ার লোকেশন সেই জায়গায় তো দেখেছিল। তারপরে তো রাত 2টোর সময় পুলিশ গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, রাত 3টের রাত সময়। 3টের সময়, তারপরে তালা ভেঙে ঢুকেছে। হুম তো তারপরে তো তারা সার্চিং করেছে। হুম সুমিত থাকলে ওখানে সুমিতকে ধরতো, অ্যারেস্ট করতো। হুম পুলিশ খুঁজছে, হুম পুলিশ খুঁজবে, আর ওকে অ্যারেস্ট করা উচিত। হুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও কোথায় আছে সেটা তো পুলিশ একমাত্র জানতে পারবে। আমরা তো এখন সাধারণ মানুষ হয়ে গেছি, এখন তো কোনো রাজনৈতিক দলের রঙও আমার গায়ে নেই, বা সেই কন্ট্যাক্টসও নেই যে আমরা কিছু জানতে পারবো। অভিষেক কি সরিয়ে রেখেছে এই সুমিতকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তাকে সরিয়ে রাখে, সেটা তো আগামী দিন পুলিশের খাতায় উঠে যাবে। হুম। আপনাকে বুঝতে হবে তদন্তটা কে করছে। পশ্চিমবঙ্গ পুলিশ করছে। পশ্চিমবঙ্গ পুলিশ তো এখন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে নেই। হুম। তো তাদেরকে খুঁজে বার করতে হবে সুমিত্রা রায় কোথায়। এটা হচ্ছে আসল কথা। টাওয়ার লোকেশন যেখানেই দেখা, তাকে খুঁজে বার করতে হবে, ধরতে হবে। এইটা হচ্ছে আসল গল্প। এই সুমিত রায়ের এগেনস্টে এখন অনেক কিছু সামনে আসছে। মেদিনীপুরে আর্থিক দুর্নীতি তছরূপের ঘটনায় তাকে খুঁজছে, বিভিন্ন জায়গায় তোলার অভিযোগ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো জানতেন না? যদি সুমিত রায় সারা বাংলা জুড়ে এত, মানে যে নম্বরগুলো সামনে আসছে, 300 কোটি, 100 কোটি, মানে আর তিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী। মানে আমি যদি রামায়ণের অ্যানালজি নিই, যখন প্রভু রাম বনবাসে গেছিল, তখন ভরত প্রভু রামের খড়ম নিয়ে 14 বছর রাজত্ব চালিয়েছিল। তো সুমিত রায় হচ্ছেন বকলমে অভিষেক ব্যানার্জির ভরত। ও মানে সুমিত রায় বাংলার প্রশাসন চালাতো। আইপিএস আইএসরা তার কথায় উঠতেন, তার কথায় বসতেন, কারণ তিনি যেটা বলছেন সেটা অভিষেক ব্যানার্জির কথা। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করতাম, আমাদেরকে সুমিত রায় যদি কিছু বলতো, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। তো সেখানে তিনি যদি এত কিছুর সাথে জড়িত, আর সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে না, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোকামি। আর না হলে তিনি সব জানতেন। এবার বাকিটা তো তদন্ত যারা করছে তাদের বার করতে হবে। আপনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, বা আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন একসময়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে যেভাবে তিনি আইনি গেরোর মধ্যে পড়েছেন, আহ, ভবানী ভবন, কখনো ইডি দপ্তরে, আবারও আজকে ভবানী ভবনে গিয়েছেন, এই প্রসঙ্গে কি বলবেন? মানে একের পর এক আপনি বললেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলাম। আমি তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ছিলাম, আমি আমার দলের কাজ করতাম, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণ রাজনৈতিক সম্পর্ক ছিল। হুম, আজকে সারা বাংলা জুড়ে গরু পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম, কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম, বালি পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম, শিক্ষক দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম, বিষ্ণুপুরে এফআইআর হয়েছে 250 কোটি টাকার, তারপরে আবার কোথায় মাটি চুরিতে তার নামে এফআইআর হয়েছে, বিধায়কদের সই জাল করা কাণ্ডে তার তদন্ত চলছে, উস্কানিমূলক বক্তব্যে তার তদন্ত চলছে। আমার ওনার সাথে ঘনিষ্ঠতা যদি রাজনীতির বাইরে থাকতো, তাহলে এই সবকটা কেসে তো আমাকেও ডাকতো। ডেকেছে কি আমাকে? ডাকেনি তো। হুম। তো আমি ছিলাম দলের মুখপাত্র, তিনি ছিলেন আমার লিডার, তিনি তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ছিলেন, এখনো আছেন। তিনি আমাকে রাজনৈতিকভাবে যা যা অর্ডার দিয়েছেন আমি সেগুলো ফলো করেছি, তার বাইরে কিছু না। কারণ তার বাইরে কিন্তু হলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আমি বলছি যে এই বিষয়টাকে কিভাবে দেখছেন, যে একজন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি সাংসদ, তার বিরুদ্ধে এই একাধিক অভিযোগ। অভিযোগ এবং তো আছেই, অভিযোগ আছেই। বাংলায় একটা কথা আছে, যেখানে আগুন থাকে সেখানেই ধোঁয়া বেরোয়। কিন্তু প্রমাণটা কাকে করতে হবে? আপনি করবেন না আমি করব? প্রমাণটা করতে হবে তদন্তকারী সংস্থা, ইডিকে, সিবিআইকে, সিআইডিকে, পশ্চিমবঙ্গ পুলিশকে। আর আপনার ক্যামেরার মাধ্যমে আমি একটা বড় কথা বলি, এই যে তাকে এত সামান পাঠানো হচ্ছে, তাকে এতবার হাজিরা দিতে বলা হচ্ছে, কোর্টের নির্দেশে হোক বা যে কোনো চাপের কারণে হোক, তিনিও যাচ্ছেন, কোঅপারেট করছেন। আমি প্রতিটা তদন্তকারী সংস্থাকে বলবো যে আপনারা তথ্য প্রমাণ জোগাড় করে ব্যবস্থা নিন। দরকার পড়লে তথ্য প্রমাণ যদি আপনার কাছে থাকে, অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করুন। কারণ যদি অভিষেক ব্যানার্জিকে আগামী 3 মাস এই সামান পাঠানো আর এই সামান খেলা, এই হাজিরা খেলার পরেও যদি অ্যারেস্ট না করতে পারে,
তাহলে বাংলার মানুষ, আমার সাথে তো সাধারণ বাংলার মানুষের সম্পর্ক আছে, অনেকের সাথেই কথা হয়, সাধারণ বাংলার মানুষ কিন্তু তাহলে বলবে দিল্লিতে সেটিং হয়েছে, আর নইলে অভিষেক ব্যানার্জি যেহেতু তৃণমূলের নেতা তার বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি হচ্ছে, কি বলবে না? ঠিক আমরা যদি এর 5 বছর আগের ঘটনা দেখি, একাধিক সামান করা হয়েছিল, ইডির দফতরে সামান করা হয়েছিল, এবং এই যে একাধিক যারা নেতা মন্ত্রীরা গ্রেফতার হয়েছিল এবং পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়েছিল, সে বিষয়েও কিন্তু সাধারণ মানুষের মুখ করেছিল সিবিআই ইডি করে কি হবে, তারা তো ছাড়া পেয়ে যাবে। আগামী দিনেও সাধারণ মানুষ তো একই কথা বলবে। সবাই তো আর কোনো রাজনৈতিক দলের কর্মী না ম্যাডাম। হুম, যারা রাজনৈতিক দলের কর্মী, ধরুন আমি যখন তৃণমূলে ছিলাম আমাকে তৃণমূলের লাইন ফলো করতে হতো, যারা সক্রিয়ভাবে বিজেপি করছে তারা বিজেপির লাইন ফলো করবে, কিন্তু বাংলার সাধারণ মানুষ সবাই তো আর রাজনীতির সাথে যুক্ত না। হুম। তারা তো টিভি খুললেই দেখছে রোজ অভিষেক ব্যানার্জিকে হাজিরা দেওয়াচ্ছে তদন্তকারী সংস্থাকে, এবং লোকে কি বলছে, ও যদি এত ভুল করে থাকে তথ্য প্রমাণের ভিত্তিতে অ্যারেস্ট করো। কে বারণ করে? কেউ তো আটকাচ্ছে না তাদের অ্যারেস্ট করতে। আজকে যে কাণ্ডে, মানে এই যে উস্কানিমূলক বক্তব্যতে আজকে সিআইডি তাকে ডেকেছে, এই পার্টিকুলার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো হাইকোর্টে কোনো রক্ষা কবচ ছিল না। আজকেও তো 6 ঘন্টা জেরার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হুম। এইভাবে যদি আগামী 3 মাস চলতে থাকে, যে সপ্তাহে 3 দিন 4 দিন করে তাকে শুধু সমন পাঠানো হবে আর হাজিরা দেওয়া হবে, এবং তারপরেও যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে লোকে কি বলবে? তার মানে কোনো প্রমাণ নেই, তৃণমূলের নেতা বলে হেনস্থা করছে, প্রতিহিংসা রাজনীতি করছে, বা ওপরের মহলে খেলা হয়ে গেছে, এটাই তো বলবে। আমি তো সাধারণ মানুষের কথাটা বলছি। হুম। তাই আমি ওপেনলি বলছি, যদি এত জায়গায় তার নাম থাকে তাহলে প্রমাণ জোগাড় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক না, তাকে অ্যারেস্ট করুক। তিনি যদি কোনো কিছুর সাথে জড়িত না থাকেন, কোর্ট থেকে ছাড়া পেয়ে যাবেন, সসম্মান ফেরত পাবেন। না হলে তো মানুষ এই প্রশ্নগুলো করবে। আপনি একসময় তৃণমূলে ছিলেন, এবং এই মুহূর্তের যে পরিস্থিতি তাসের ঘরের মতো বিধানসভাতে বলুন বা লোকসভা রাজ্যসভাতে ভেঙে যাচ্ছে। এনসিপিআই বলে যে দলে তারা যুক্ত হয়েছেন প্রায় 20 জন সাংসদ, কি বলবেন যে সুযোগের সদ্ব্যবহার করে যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন ক্ষীর খাওয়া হয়ে গেছে, এখন তৃণমূল কংগ্রেসে থেকে আর কোনো লাভ না, নেই আমি বলে সেটা তারা- বলবো না। এই কথাগুলো যারা বলে, বা যারা সাংসদদের গদ্দার বলছে, এই বলছে সেই বলছে, তাদের কিছু মনে করবেন না ম্যাডাম, তাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, তারা সক্রিয়ভাবে কোনোদিন রাজনীতি করেন। রাজনীতিটা সম্ভাবনার শিল্প। ভারতবর্ষের রাজনীতিতে আজকে এই যে নীতি, আদর্শ, আনুগত্য, এই কথাগুলো ডিকশনারিতে ভাল লাগে। আজকে যিনি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু তো আমার থেকে বেশি তৃণমূল করেছেন। আজকে যিনি এই বর্তমান সরকারের ক্যাবিনেট মিনিস্টার তাপস বাবু বা নিশীথ প্রামাণিক, তারা তো আমার থেকে বেশি তৃণমূল করেছে। আমি আর নিশীথ তো একসাথে যুব করেছি, এক থালায় খেয়েছি। এখন ভারতবর্ষের রাজনীতিতে একটাই মতাদর্শ, দীর্ঘ সময়ের জন্য কেউ বন্ধু নয়, দীর্ঘ সময়ের জন্য কেউ শত্রু নয়। যারা কেরিয়ার পলিটিশিয়ান, যারা সারা জীবন শুধু রাজনীতিটাই করেছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেবে। এরকম তো বহু রাজ্যে, শুধু আমার রাজ্য না। শুভেন্দু বাবুকে তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর অন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেলা চামুন্ডারা অপমান করে বার করে দিয়েছিল। শুভেন্দু বাবুর ক্ষমতা ছিল, তিনি সব পদ থেকে রিজাইন করে নিজে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে, তাই তো? তাপস বাবুকেও তো অপমান করে তাড়ানো হয়েছিল। নিশীথকে কিভাবে ষড়যন্ত্র করে বার করা হয়েছিল তার সাক্ষী আমি। কারা করেছিল? সেটা নিশীথের পারমিশন ছাড়া আমি বলতে পারি না, কারণ সেটা ব্যক্তিগত ব্যাপার। আমি পুরোটা জানি, যেদিন আমাকে পারমিশন দেবে আমি সব বলে দেবো। আমার চোখের সামনে সেই ষড়যন্ত্র হয়েছে, কিভাবে ওকে দল থেকে তাড়ানো হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা কেরিয়ার পলিটিশিয়ান, তারা তো রাজনীতিটাই করবে। তাহলে কি এই যে আপনি বললেন না যে শুভেন্দু অধিকারীর দম ছিল, তাই তিনি সমস্ত পদ থেকে রেজিগনেশন দিয়ে তিনি অন্য দলে গিয়ে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে এই যে যারা সাংসদরা রয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে এসেছেন এবং এই মুহূর্তে এনসিপিআই এর কাছে চলে গেছেন, তাহলে কি তাদের সেই দমটা নেই? আবার আপনি যদি আইডিয়াল পলিটিক্স এর কথা বলেন, তাহলে তাদেরও রিজাইন দিয়ে জিতে আসা উচিত, যদি আইডিয়াল পলিটিক্স এর কথা বলেন। কিন্তু এই আইডিয়াল পলিটিক্সটা কোথায়? ওয়্যার ইজ দিস আইডিয়াল পলিটিক্স? আজকে ভারতবর্ষের মানচিত্র আপনি দেখে নিন, রাজনৈতিক মানচিত্র, সব দলই তো ভাঙছে। শিবসেনা ইউবিটিও ভাঙছে, উড়িষ্যার বিজেডি নবীন পটনায়কের দলও তো ভাঙছে, তারাও তো এনডিএ কে সমর্থন করছে। কিন্তু এই সাংসদরা যে কথাগুলো বলছেন, কথাগুলো তো যুক্তিসম্পন্ন কথা। প্রথম কথা, আমরা মানুষের ভোটে জিতে এসেছি, আমাদের মানুষের সাথে কাজ, মানুষের হয়ে কাজ করতে হবে। বাংলা এখন ডবল ইঞ্জিন সরকার চলছে, ডবল ইঞ্জিন সরকারের বাইরে গেলে যে মানুষ আমাকে ভোট দিয়েছে আমি তাদের জন্য কাজ করতে পারবো না, যুক্তিসম্পন্ন কথা।
দ্বিতীয় কথা, রাজনীতির আকচিতে বহু বিল সংসদে পেশ হয় যেগুলো দেশের স্বার্থে, দশের স্বার্থে, কিন্তু রাজনৈতিক আকচির জন্য সেগুলো বন্ধ হয়ে যায় বা পাশ হতে পারে না। আজকে যদি এনডিএ কে সমর্থন করার পরে দেশ এবং দশের স্বার্থে সেই বিলগুলো পাশ হয়, তাহলে ক্ষতিটা কোথায়? সেটা ক্ষতিটা এতদিন কোথায়? পরে কেন মনে হলো সাংসদদের? না, এতদিন পরে মনে হলো কারণ তৃণমূলের থ্রেড কালচারটা চলে গেছে, ভয় কেটে গেছে। রিজু দত্ত 9 তারিখ মুখ খুলে যে কথাগুলো বলেছিল, আজকে সেই কথাগুলোই তো সাংসদ বিধায়করা বলছেন, তাই তো? কারণ তৃণমূলে যখন বিধায়করা ছিলেন, সাংসদরা ছিলেন, একটা থ্রেড কালচার চলতো, যে তৃণমূলের অভ্যন্তরীণে কোনো গণতন্ত্র ছিল না, কথা বললেও কেউ কান দিত না। আর তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়ে যদি এই কথা বলো, তাহলে তোমার উপরে পুলিশ কেস হবে, আর্মস কেস হবে, গাঁজা কেস হবে, তোমার তাহলে এটা পরিবারের মানছেন লোকেদের যে উপর হবে। তৃণমূল কংগ্রেসের অন্তরে এই ভয়ের মানামানির একটা কি বাতাবরণ আছে? এটা তো আমি ছিল। বলেছি, আর ক্যামেরার সামনে আগেও বলেছি, এখনো বলছি। আর এটা তো আমি বলছি না, বর্তমান বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান সাংসদ, ছবারের সাংসদও বলেছেন কোনো গণতন্ত্র ছিল না। আইপ্যাক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই থ্রেট কালচার দিয়ে দল চালাতো, সেই জন্যই তো আজকে এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবার, একদিকে তার দল তাসের ঘরের মতন ভেঙে গেল, অন্যদিকে তার পরিবার গতকাল কলকাতা পুরসভার তে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকেই, ফিরহাদ হাকিম থেকে শুরু করে কাজরি আমি বন্দ্যোপাধ্যায় দেখেছি অনেকেই video। দেখা করেছেন, এবং কাজরি আমি বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলবেন? লজ্জা করছে? আপনি আমি পোস্ট পোস্ট করেছেন করেছি একটি। যে মানে এটাও আমাকে দেখতে হলো। আমাদের নয় সাসপেন্ড করেছে, দল তাড়িয়ে দিয়েছে। হুম, আমরা দলের অভ্যন্তরীণ বাস্তব কথাগুলো তুলে ধরছি। কাজরি বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ। তাকে যখন একটা চ্যানেল জিজ্ঞেস করছেন আপনি কোন দল করেন, সেই দলের নাম বলতে লজ্জা পাচ্ছে। হুম। এটাও দেখা বাকি ছিল আমার, সেটাও দেখে নিলাম। তো যদি নিজের পরিবারের লোককে নেত্রী সামলাতে না পারেন, তাহলে সাংসদ বিধায়ককে সামলাবেন কি করে? বা রাজ্যের মানুষকে সামলাবে? রাজ্যের মানুষের 41% মানুষ তাকেই ভোট দিয়েছে, অন্য কোনো নেতাকে না, মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। হুম। মমতা ব্যানার্জির জন্য মানুষের মনের মধ্যে কোথাও একটা সফট কর্নার আছে, কিন্তু বাকিগুলোর কোনো অস্তিত্ব নেই, কোনো জায়গা নেই। সবাই মমতা ব্যানার্জির আলোতে আলোকিত। হুম। আর মমতাদির বিরুদ্ধে আমি কোনোদিন কোনো কথা বলবো না। তিনি আমার কাছে মাতৃসমাজ ছিলেন, আছেন, অন্য দলে গেলেও আমি তাকে সেই সম্মানটা দেবো। কারণ তার আন্দোলনের যে সংগ্রামের ইতিহাস, তার যে রাজনৈতিক ইতিহাস, সেটাকে দেশের প্রধানমন্ত্রীও সম্মান করে, বর্তমান বাংলার মুখ্যমন্ত্রীও সম্মান করে। দুটো দায় মমতাদিকে নিতে হবে। একটা অযোগ্য ব্যক্তি, মমতা ব্যানার্জির নাম না থাকলে যার পঞ্চায়েত প্রধান হওয়ার যোগ্যতা নেই, তাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পুরো দলকে সাইড করে দিয়েছিলেন এবং ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে নিয়েছিলেন। এই দায় দিদিকে নিতে হবে। আর দ্বিতীয়, এই যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা ফ্যাসিনেশন, যারা কোনোদিন তৃণমূলের ঝান্ডা ধরেনি, তাদেরকে এনে মাথায় তুলে বিধায়ক সাংসদ করে দেওয়া, প্রতিটা মিছিলে, প্রতিটা মিটিংয়ে তারাই মমতাদি স্টেজ আলোকিত করে দাঁড়িয়ে আছে। কোনো তৃণমূলের নেতৃত্ব সেখানে পৌঁছতে পারেন না, বিধায়ক সাংসদরা পৌঁছতে পারেন না। আজকে কোথায় তারা? এই দুটো ব্যাপারের সম্পূর্ণ দায় দিদিকে নিজের মাথায় নিতে হবে। তাহলে এই যে সেই সাংসদদের মধ্যে তো অনেকেই রয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী, এমন অনেক সাংসদই তো রয়েছেন, জুন মালিয়া, তারাও তো রয়েছেন এখনো পর্যন্ত হুম। এই এনসিপিআই তে যারা যোগদান করেছেন। এটা এটা কিভাবে দেখছেন? তারা তো সাংসদ, হুম, তাদেরকে তাদের টার্মটা শেষ করতে হবে। আবারও বলছি, তারা কি বক্তব্য রাখছে? তারা তো বলছে, আজকে ধরুন জুন মালিয়া মেদিনীপুরের সাংসদ, মেদিনীপুরের মানুষ তো তাকে ভোট দিয়েছে। বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার চলছে, হুম, তাকে তো তার মেদিনীপুরের মানুষের জন্য কাজকর্মগুলো করতে হবে। হুম, কারণ প্রতিটা এমপি, একটা এমপি ল্যাড পায় হুম, প্রায় 5 কোটি টাকা, এবং স্পেশাল প্রভিশনে আরো 5 থেকে 10 কোটি টাকা পাওয়া যায় কেন্দ্র সরকারের থেকে। হুম। তো এই যে 5 কোটি টাকা, বা চাইলে আরো 5-10 কোটি টাকা, সেই 10 কোটি টাকা দিয়ে তো বহু নন্দীগ্রামের গরিব মানুষের কাজ করা যায়। হুম। তো সেইটা করার জন্য যখন যে দল তারা করতেন, সেই দল সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। যদি তাদের অন্য একটা দলে গিয়ে এনডিএ কে সাপোর্ট করে মানুষের ভালো হয়, সবাই তো রাজনীতি করে মানুষের ভালো করার জন্য। এটা ভুলটা কোথায়? আমি তো এটা ভুল দেখছি না, আমি তাদের কোনো দোষ দেখছি না। যারা তাদেরকে গদ্দার বলছে, বেঈমান বলছে, তারা রাজনীতিটাই বোঝে না, রাজনীতি করেইনি সক্রিয়ভাবে করে। কিছুক্ষণ আগেই আপনার ইন্টারভিউ নেওয়ার আগে তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ, সেখানে একটি নাম দেখলাম, মিতালি বাগ, যাকে এর আগে কেউ চিনতেন না। তিনি দিনমজুরের কাজ করতেন, আইসিডিএস ওয়ার্কার লোকসভার ছিলেন, আইসিডিএস এর কাজ অঙ্গনবাড়ির করতেন। কর্মী ছিলেন,
এবং তাকে নির্বাচিত জন্য টিকিট দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং তিনিও গদ্দার হলেন, সেটা সেই তৃণমূল কংগ্রেসের সেই পেজে। আমি এদের কাউকে প্রকাশ হচ্ছে। গদ্দার সম্বোধন করব না। হুম, আজকে মিতালি দি, বাস্তব মমতা দির মুখ দেখে মিতালি দিকে আরামবাগের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। হুম, তৃণমূলের সিম্বলে মিতালি বাগ আরামবাগ থেকে জিতেছে, বাস্তব। কিন্তু আজকে সেই মানুষগুলোর জন্য যদি রাস্তার কাজ করতে হয়, সেই মানুষগুলোর জন্য কোনো ব্রিজের কাজ করতে হয়, সেই মানুষগুলোর জন্য কোনো জমির কাজ করতে হয়, মিতালি দি কি করে করবেন? তৃণমূল দলটাই তো শেষ হয়ে গেছে। তো আবারও সেই কথাটাই আমি বলছি। আর যারা এই গদ্দার ফদ্দার বলছে, তাদের কি রাজনৈতিক বেস আছে দেখুন তো একবার। হুম। আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে, যারা এই বিধায়ক, এই সাংসদ বা ঋতু দত্তকে গদ্দার বলছে, যারা বলছে, তাদেরকে তাদের সোশ্যাল মিডিয়া তাদের একটা স্ক্রিনশট নিন। তারপরে আপনি একজন সাংবাদিক, আপনাকে বলছি তাদের একবার গিয়ে দেখুন তারা কোন স্তরে রাজনীতি করেছে বা কতদিন রাজনীতি করছে। কোনোদিন রাজনীতি সিরিয়াসলি করেনি, রাজনীতি বোঝেই না। আবেগকে আমি সম্মান জানাই, যারা তৃণমূলের আবেগপ্রবণ কর্মী বলছে ঠিক আছে, কিন্তু যারা রাজনীতি করে তারা এইসব ফালতু কথা বলবে না, এইসব স্থূল কথা বলবে না। আর এই ডিম প্রসঙ্গ নিয়ে কি বলবেন? এই যে বাজারে ডিমের দাম অনেক বেড়ে যাচ্ছে, এই ডিম ছোড়াকে কেন্দ্র করে। আপনি যদি আমার ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করেন, আমার গায়ে এখন কোনো রাজনৈতিক রং নেই। বাংলার সর্বস্তরের মানুষের সাথে আমার যোগাযোগ আছে, আর মানুষ বলছে প্রথম প্রথম মজা নিচ্ছিলাম, এখন বাড়াবাড়ি হচ্ছে। কোনো সভ্য সমাজে, কোনো গণতান্ত্রিক রাজনীতিতে এই ডিম ছোঁড়াছুড়ির কোনো জায়গা হতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাংলার শাসক দল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এর সমর্থন করে না। আর আমি তাদেরকে বলবো এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে, কারণ একটা প্রিসিডেন্স তৈরি হচ্ছে, এটা একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হচ্ছে। প্রকৃতির নিয়মে কেউ সারা জীবন থাকে না ক্ষমতায়। 34 বছর রাম ছিল, চলে গেছে, বাম ছিল, চলে গেছে, কংগ্রেস ছিল, চলে গেছে, তৃণমূল 15 বছর ছিল, চলে গেছে, বিজেপি 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, 25 বছর হোক, তারপরে কোনো না কোনোদিন বিজেপি চলে যাবে। এইটা যদি বেঞ্চমার্ক হয়ে থাকে তাহলে নোংরামি আরো বাড়বে। রাজনীতিটা রাজনীতির জায়গায় থাক না। কারুর প্রতি যদি কারুর অভিযোগ থাকে, থানায় গিয়ে এফআইআর করবে। যদি সেই এফআইআরে সঠিক তথ্য থাকে, প্রশাসন ব্যবস্থা নেবে, অ্যারেস্ট হবে, জেল খাটবে, কোর্ট তাদের সাজা দেবে। মানে নিজের হাতে আইন নেওয়া। এটাকে অভদ্রতামি হচ্ছে। আজকে ধরুন এই আজকে নতুন সরকার আছে, সবাই একটুখানি সমলে চলছে, একতরফা হচ্ছে। আগামী 2 বছর বাদে যখন ব্যাপারটা থিতিয়ে যাবে, বিরোধী দলরাও তো তখন আরো প্রাসঙ্গিক হবে। বামরা তো এখনো বুক চিতিয়ে লড়াই করছে। ভাবুন তো, কোনো বিজেপির নেতা যাচ্ছে, এই হকার উচ্ছেদের প্রতিবাদ করছে বামেরা, সেখানে যদি বামেদের 10টা ছেলে ডিম ছোড়া শুরু করে, কোথায় গিয়ে থামবে? কোথায় গিয়ে থামবে? আমরাও তো রাজনীতির ছেলে। এটা গণতান্ত্রিক রাজনীতিতে এটা হতে পারে, এটা নোংরামি হচ্ছে। আর আমার দৃঢ় বিশ্বাস এর বিরুদ্ধে, এই ডিম ছোড়াছুড়ির বিরুদ্ধে অনেক নেতা আছে এটাকে তোল্লাই দিচ্ছে। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে প্রেসকে বলেছেন, তিনি এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন, যে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে যেভাবে ডিম ছোড়া হয়েছিল, এটা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। আমার কথা না, সুদীপ বাবু মিডিয়াকে বলেছেন। শুধু তাই নয়, এই যে কুণাল বাবুর বিরুদ্ধে, কুণাল বাবুকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, তিনি কিন্তু একজন জয়ী বিধায়ক। আপনি কুণাল ঘোষ নামটাকে বাদ দিয়ে দিন, তিনি একজন জেতা বিধায়ক। আর কোথায় তার উপর আক্রমণটা করা হয়েছে? যখন তিনি সাংবাদিক একটা বৈঠকও বলবো না, মানে সংবাদ মাধ্যমের সামনে একটা বাইট দিচ্ছিলেন। কোথায়? প্রাক্তন মুখ্যমন্ত্রী, যেটা জেড ক্যাটাগরি প্রোটেক্টি, তার বাড়ির বাইরে। এটা কি হতে পারে? এটা কি কোনো সভ্য সমাজে হতে পারে? আর তার বিরুদ্ধে, এই অ্যাটাকটার বিরুদ্ধে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ও চিঠি লিখছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে। এটা হতে পারে। আর আমি আপনাকে সাধারণ মানুষের কথা বলছি, যারা বিজেপির সমর্থক, তারাও আমাকে বলেছে প্রথম প্রথম মজা লাগছিল, এখন বাড়াবাড়ি হচ্ছে, নোংরামি হচ্ছে। এটা হতে পারে, এটা রাজনীতিতে এটা চলতে পারে। আর এখন এটা একটা ট্রেন্ডের পর্যায়ে চলে গেছে, সবাই ভাবছে ওরা ওখানে মেরেছে, আমরা আমার। এটা হতে পারে। আজকে আপনি দেখুন, এই ডিম ছোড়া কাণ্ডে কিন্তু প্রথমবার 2 জন অ্যারেস্ট হয়েছে। তার মানে অ্যারেস্ট হওয়া শুরু হলো। কিন্তু
তো যারা ভাবছেন যে আমি তৃণমূলের ধরে নিলাম কোনো অভিযুক্ত নেতা চোর, প্রমাণিত চোর, সে অ্যারেস্ট হয়েছে, তাকে ডিম মেরে বিজেপি নেতাদের কাছে নিজেদের নম্বর বাড়াবো, আগামী দিনে কিন্তু প্রশাসনের ঘেরাটোপে তাদের পড়তে হবে। এই যে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, তখন তো মা মাটি মানুষের সরকার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস থেকে, বিভিন্ন জায়গা থেকে এই যে একটা 5 স্টার ক্যাটাগরির এক একটা করে রুম বেরোচ্ছে এবং সেখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মানে এটা একটা সরকারি যে অফিস, সেই অফিসের মধ্যে এই সমস্ত আমি জিনিস। ক্যামেরার সামনে বলছি, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, কারণ আমি 15 বছর এই দলটা করেছি। আপনি এই নিয়ে দ্বিতীয়বার আমার বাড়িতে এলেন আমার ইন্টারভিউ নিতে। আপনি তো নিচে আমার অফিসে বসেছিলেন, এখন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন। আমার অফিসটা দেখেছেন তো আপনি? আজকে আমরাও তো দলটা করেছি। আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা কাউন্সিলর বা একটা বিধায়ক বা একটা জেলা পরিষদের নেতা, তার কার্যালয় বেডরুম থাকবে কেন? সেটা তো পাবলিক সার্ভিসের জায়গা। আর আমি সভ্যতার খাতিরে ক্যামেরার সামনে বলছি না, যে কর্মকাণ্ড যে কোনো মানুষের একটা সভ্য সমাজে বেডরুমের 4টে দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকা উচিত, সেই কর্মকাণ্ডের জিনিসপত্র সামগ্রী কেন একটা দলীয় কার্যালয়ে পাওয়া যাবে? আর এটা তো একজন নয়, যে কটা কাউন্সিলরের জায়গা ঢোকা হচ্ছে, মানুষ ঢুকছে বা পুলিশ ঢুকছে, সেখানে পাওয়া যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও বলছি সেখানে ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে, আর বিছানা, এসি আর এইসব জিনিস পাওয়া যাচ্ছে। হোয়াট ইজ দিস ননসেন্স? এই কারণগুলোর জন্যই তো আজকে এই অবস্থা। আমি বিদেশে পড়াশুনো করেছি, আমি ছাত্র রাজনীতি করিনি, কারণ আমার সব পড়াশুনো বাইরে। আমি পিএইচডি করেছি ইংল্যান্ডে। আমার ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে সুইমিং পুল ছিল, ফুটবল গ্রাউন্ড ছিল, ক্রিকেট গ্রাউন্ড ছিল, টেনিস কোর্ট ছিল, বেডরুম ছিল। কলেজে বেডরুম কেন থাকবে? আবার তৃণমূলের কিছু এই ওছা নেতা, এই যে ছোট ছোট নেতাগুলোকে এখন দায়িত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ ওপরের 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা তো সব খালি হয়ে গেছে, সেই জন্য বেসমেন্টে যেগুলো ছিল সেগুলোকে তোল্লাই দেওয়া হচ্ছে। তারা বলছে এটাকে গেস্ট রুম। গেস্ট রুম, তার মধ্যে বিছানা, তার মধ্যে এসি, আর তার মধ্যে এইসব জিনিসপত্র। ছি 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 ছি। আমার লজ্জা লাগছে যে আমি এই দলের সাথে এত বছর জড়িত ছিলাম। বিশ্বাস করুন, এই বাংলা জুড়ে আপনার ক্যামেরার সামনে বলছি, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আমি আপনার ক্যামেরার সামনে বলছি, শুভেন্দু বাবু যদি চান আমার ব্যাপারে পুরো বাংলা জুড়ে সার্ভে করে দেন। কেউ বলতে পারবে না এইসব। ছি 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 ছি। আর রেড চ্যাট প্রসঙ্গে কি বলবেন, যেখানে আমি তো নতুন নতুন জিনিস দেখছি ম্যাডাম। আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার বাড়ির সামনে আপনার সাথে আরো 4-5 জন পোর্টাল ছিল এখানে, আমি কারোর নাম করছি না, কারণ নেওয়া যায় না সেই নামগুলো আপনার চ্যানেল। আমার বাড়ির সামনে কেউ চোচ্চ স্লোগান দিচ্ছে? কেউ রিজু দত্তকে ডিম ছড়ে মেরেছে? আমি তো বিগত 1.5 মাসে প্রায় 7বার দিল্লি গেছি। কেউ আমাকে প্লেনে চোচ্চ স্লোগান দিয়েছে, এয়ারপোর্টে চোচ্চ স্লোগান দিয়েছে, বা কেউ এসে আমার গালমন্দ করেছে? আমাকে সিআইডি ডাকছে, ইডি সিবিআই ডাকছে, আমার বাড়িতে কর্পোরেশন নোটিশ লাগিয়েছে অবৈধ নির্মাণ। দল করতে গিয়ে সিম্বলের আড়ালে, দলের আড়ালে যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য গরিব মানুষের টাকা চুরি করেছে, গরিব মানুষের কাছে তারা দায়বদ্ধ, এবং যারা গরিব মানুষের উপর অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, এবং তাদের পাপের হিসেব চোকাতে হবে। যারা করেনি, আমার মতো অনেক এরকম ছেলে মেয়ে আছে সারা বাংলা জুড়ে যারা এইসব নোংরামি করেনি। আমি নাম করে বলছি, এই যে এখন তৃণমূলের আইটি সেলের সভাপতি হচ্ছে উপাসনা বলে যে মেয়েটা, আমি যখন তৃণমূলে ছিলাম আমার সামর্থ্য অনুযায়ী আমি ওকে সাপোর্ট করেছি, শীর্ষ নেতৃত্বকে ওর কথা বলেছি। ও হয়তো এখন স্বীকার করতে পারবে না, কারণ আমি তৃণমূলের বিরুদ্ধে কথা বলছি, ও তৃণমূলের আইটি সেলের সভাপতি। শিক্ষিত, ভদ্র ঘরে, যথেষ্ট ভালো একটা মেয়ে। এরকম মেয়ে যে কোনো পার্টির অ্যাসেট। ওর বিরুদ্ধে তো কেউ এগুলো করছে না। ও তৃণমূলের আইটি সভাপতি বলে যারা গালাগাল দেওয়া দিচ্ছে সেটা রাজনৈতিক, ব্যক্তিগত করছে। এরকম তো প্রচুর ছেলে মেয়ে আছে তৃণমূল কংগ্রেস, তারা তো আজকে অথই জলে পড়ে গেছে। আমাদের মতো ছেলেপুলেরা তো অথই জলে পড়ে গেছে। আমরা 15 বছর দিয়েছি একটা দলকে। তৃণমূল আমার সংসারও চালায় না, তৃণমূলের থেকে টাকাও কামাইনি, বিরাট সিন্ডিকেট তোলাবাজিও করি। আপনি আমি বলিনি, আপনি আমার বাড়িতে আছেন। এই যে বিধানসভা, এই বিধানসভার বিধায়ক তো বিজেপি। আপনি চলে যান তার বাড়িতে,
আমার বিধায়কের নাম রিতেশ তিওয়ারি, বিজেপির বিধায়ক। তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন তো রিজু দত্তের নামে কোনো অবৈধ নির্মাণ আছে পুরো বিধানসভা? আমি তো তৃণমূলের জাতীয় মুখপাত্র ছিলাম, তো করিনি। কিন্তু আমরা এখন দেখুন অথই জলে পড়ে গেছি। আমরা রাজনীতির ছেলে, আমরা রাজনীতি করতে চাই মানুষের স্বার্থে, বাংলার স্বার্থে, দেশের স্বার্থে। আমরা কি করবো আগামী দিন আমরা জানি না, বুঝতে পারছি না। আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এতদিন ছিলেন, তৃণমূল কংগ্রেস কি আদৌ আর এক্সিস্ট করবে বলে আপনার মনে হয়? মানে আমাকে আপনি কি 6 বছরের জন্য সাসপেন্ড করেছে, 1.5 মাসের মধ্যে সাইনবোর্ড হয়ে গেছে। 6 মাস টিকলে হয়, 6 মাস টিকলে হয়। মমতা দি যতদিন দাঁড়িয়ে আছেন ততদিন তৃণমূলের অস্তিত্ব থাকবে। আর কেউ যদি মনে করে যে মমতা দির আর এখন কোনো ভ্যালু নেই, ইরেজার দিয়ে তাকে মুছে দেবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে। ভারতবর্ষের রাজনীতিতে যদি প্রথম 10 জন সেরা রাজনীতিবিদের নাম হয়, সেখানে একটা নাম থাকবে মমতা ব্যানার্জি। কেন বলছি? তার রাজনীতির সংগ্রামের ইতিহাসটা আমি বলছি। একা একটা মেয়ে, আপনি একজন মহিলা, একা একটা মেয়ে, রোজ বাড়ির থেকে বেরোতো, রোজ মার খেত, রোজ হাত পা ভাঙতো, গুলি চলতো, সে একা 34 বছরের বাম শাসনকে উপড়ে ফেলে দিয়েছে। তো সে যতক্ষণ দাঁড়িয়ে আছে তৃণমূলের অস্তিত্ব আছে। বাকি তার আশেপাশে এখনো যারা আছে, মমতাদি ছাড়া কারুর কোনো অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেস। তার আলোতেই সবাই আলোকিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস আদৌ থাকবে কি থাকবে না সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনাদের নজর থাকুক শুধুমাত্র বেঙ্গল লিবার্টিতে। এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।